শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। কিষাণ বাণী অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় হচ্ছে মাসকলাই চাষ। মাসকলাই চাষের গুরুত্ব, সম্ভাবনা এবং এর বাজার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরির কাছ থেকে। নমস্কার ডক্টর গিরি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। মাসকলাই চাষের বর্তমান গুরুত্ব সম্পর্কে আপনি কি বলবেন আমাদের এই রাজ্যের পরিপ্রেক্ষিতে? আচ্ছা, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে মাসকলাই চাষ এখনকার দিনে আমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আমরা মোটামুটি শুধুমাত্র ত্রিপুরা নয়, বিভিন্ন ভারতবর্ষের সমস্ত জায়গায় দেখেছি। ভারতবর্ষের যে সমস্ত যতটা আমাদের ডাল জাতীয় ফসলের ডিমান্ড আছে, সে তুলনায় আমরা তৈরি করতে পারছি না বা উৎপাদন করতে পারছি না। তার জন্য আমাদের আমদানি করতে হয়। ত্রিপুরার ক্ষেত্রেও সেম জিনিস, আমরা যে পরিমাণ দরকার, বিশেষ করে মাসকলাইটা, সেই পরিমাণ আমরা তৈরি করতে পারি না। আমরা দেখেছি এখানকার যে আবহাওয়া, সেক্ষেত্রে আমাদের মাসকলাই চাষটা খুব ভালোভাবেই করা যায়। এবং শুধু আবহাওয়া নয়, আমরা যদি দেখি যে এর জমির যে জিনিসটা আছে, সেই জমিটাও কিছু কিছু জায়গায় একটু প্রবলেম থাকলেও মোটামুটি আমাদের সব জায়গায় উঁচু যে জমিগুলো আছে, সেই জায়গায় আমরা মাসকলাইটা ভালোভাবে চাষ করতে পারবো। এবং শুধু সেই উঁচু জায়গাগুলোতে অনেক সময় প্রবলেম হয়, বিভিন্ন ধরনের জলের সমস্যা, খরা হঠাৎ করে হয়ে যায়, মাঝে মাঝে বৃষ্টি থাকে না, মাটি শক্ত হয়ে যায়। কিন্তু মাসকলাইয়ের ক্ষেত্রে এটা একটা সুবিধা যে আমরা যে জলের পরিমাণটা যেটা আছে সেটা খুবই কম লাগে, যার জন্য কোনো সময় যদি হঠাৎ করে 10-15 দিন বৃষ্টি না হয়, 15-20 দিন বৃষ্টি না হয়, সেক্ষেত্রেও মাসকলাই চাষ করতে কোনো সমস্যা হয় না। তো সেই জন্য, এবং যদি আমরা বিভিন্ন যেখানটা ধরো জলসেচের ব্যবস্থা আছে বা এই সময়টা জলসেচের দরকার হয়, 1 বা 2 দিনের 2 জলসেচ হলে আমরা সেটা চাষ করতে পারবো। আর তৃতীয়ত, এই মাসকলাইয়ের যে ডিউরেশনটা এত কম, মাত্র 2 মাস, 2.5 মাস। আচ্ছা, 2 থেকে আড়াই মাসের ফসল হয়। তো এত কম দিনের ফসল হওয়ার জন্য চাষিদের জন্য যে কোনো সময়, যে কোনো জায়গায় তার ফসল চক্রের মধ্যে যে কোনো সময় তাকে ফিট করে দিতে পারে। তার সঙ্গে এর সুবিধা হচ্ছে আমরা নর্মালি বিভিন্ন ধরনের জাত পাওয়া যায়। কিছু জাত আছে যেগুলো আমি সারা বছর লাগাতে পারবো, কিছু জাত আছে আবার স্পেসিফিক একটা সময় লাগাতে হয়। সেই জন্য একটু জাতটাকে যদি ঠিকঠাকভাবে খুঁজে নিতে পারি, আমরা মোটামুটি গরমকাল এবং বর্ষাকাল বা বর্ষা পরবর্তী যে সময়টা, শীতকালে প্রাক শীত মরশুমটা, আমরা মাসকলাই চাষটা করতে পারবো খুব ভালোভাবে এবং ত্রিপুরা ওয়েদার কন্ডিশনে। সেক্ষেত্রে যদি আমাদের একটা জিনিস হচ্ছে যে যখন আমাদের এই বিশেষ করে ত্রিপুরার ওয়েদারের মধ্যে জুন থেকে আগস্ট পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কৃষকরা সাধারণত ধান চাষটা নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য ওরা এই সমস্ত ফসলের উপর গুরুত্ব দেয় না।
যদি ওই সময় করতে পারে সেটাও ভালো, যদি ওই সময় নাও করতে পারে সে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের দিকে ওরা যদি লাগাতে পারে সেক্ষেত্রে মানে সবথেকে ত্রিপুরার কৃষকদের ক্ষেত্রে সবথেকে ভালো সময় লাগানোর জন্য সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর। এই সময় একটু বৃষ্টিপাতটা কমে আসে, আবার একদম বৃষ্টি থাকে না এরকম না, মাটিটাও ঠিকঠাক হয়, তখন তাদের ধান চাষ রোপণ টোপণ সমস্ত শেষ হয়ে যায়, তখন তারা এই সমস্ত জিনিস লাগাতে পারে। আচ্ছা, তার মানে আবহাওয়াটাকে আমাকে দেখতে হবে, সেই সঙ্গে মাটিটাও তৈরি করতে। মাটিটা কিভাবে তৈরি করবেন? মাটি যেরকম আমরা মানে উঁচু জমি হতে হবে যেখানে জল জমবে না, এবং ঢালু জমিতে অসুবিধা নেই তো? না, ঢালু জমিতে অসুবিধা বলতে যদি বৃষ্টি হয়, ঢালু জমিতে একটা সমস্যা, বৃষ্টি হলে ওই মানে ধস নিয়ে নেমে যেতে পারে, গাছ মরে যেতে পারে, ওইটা যাতে না হয়। সে গাছ যেহেতু গাছটা একদম উপরেই থাকে। আর দ্বিতীয়ত যদি টেরাস করে দেয় ঢালু জমিতে, ছোট ছোট টেরাস করে তার মধ্যে একটু লাগিয়ে রেখে দিতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। তো শুধু একটা জিনিস একটু দেখতে হবে, এটা যেহেতু ডাল জাতীয় ফসল, তার মানে সিম্বগোত্রীয় লিগুমিনাস, সেই জন্য এর যে অর্বুদ গঠনটা এরা একটু সেন্সিটিভ, সেই জন্য এদের ক্ষেত্রে পিএইচটা খুবই ইম্পর্ট্যান্ট। পিএইচটা সাধারণত যদি ভালো 6-এর উপরে যদি কোনো পিএইচ থাকে, নর্মালি 5.5-এর উপরে হলে কোনো সমস্যাই নেই, 6 হলে সব থেকে ভালো। সেই জন্য 5.5 থেকে 6.5 বা 7 পর্যন্ত যদি পিএইচ থাকে এরকম জায়গা সব থেকে ভালো হয়। আরেকটা জিনিস যেটা দেখতে হবে, যেহেতু এটা সিম্বগোত্রীয় ফসল এবং ডাল জাতীয় ফসল, এটা বীজটা যখন লাগানো হবে তখন যাতে বীজ শোধনটা রাইজোবিয়াম কালচার বা বায়ো ফার্টিলাইজার দিয়ে যেন করে। আর যদি রাইজোবিয়াম কালচার না মানে এমনি বীজেও না করে, যে যদি ভালোভাবে জমি তৈরি করতে চায় যেন জমিতে গোবরের সাথে সেটার একটা প্রয়োগ করে রাইজোবিয়ামটা, তাহলে এর যে ওই যে নডুল ফরমেশন বা এ ফরমেশন সেটার ক্ষেত্রে অতটা মানে খুব একটা ভালো উপকার হবে। ঠিক আছে, এছাড়াও আরও যখন জমির বীজটাকে তৈরি শোধন করছে, তোর এটার একটা সিস্টেম আছে বীজ শোধনের, আমরা বলি FIR, প্রথমে ফাঞ্জিসাইড, তারপরে ইনসেকটিসাইড, তারপরে রাইজোবিয়াম। ফাঞ্জিসাইডটা যখন দেবে তখন 1 সপ্তাহ মোটামুটি আগে বীজ লাগানোর দিয়ে তার 2-3 দিন পরে ইনসেকটিসাইড দিয়ে তাকে শোধন করতে পারে যদি তারা মনে করে। এবং যখন বীজটা যেদিন লাগাবে সেই দিন আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে ওটা রাইজোবিয়ামের সঙ্গে তাকে বীজের সঙ্গে মিক্সড করতে হবে। সেক্ষেত্রে কিছুটা গুড় বা ওই জাতীয় কিছু একটা দিয়ে হালকা করে ওই সিডটার সঙ্গে মিক্সড করতে হবে রাইজোবিয়াম কালচারটা। এটা হচ্ছে তার বীজ শোধনের একটা নিয়ম। যদি এইটা করতে পারে যে কোনো সিম্বগোত্রীয় বা লিগুম জাতীয় ফসলের ক্ষেত্রে এই ধরনের বীজ শোধনটা করে বীজটা লাগানো উচিত। আচ্ছা, বীজটা তো লাগাবেন, সেটা কিভাবে লাগাবেন, অর্থাৎ চাষ পদ্ধতিটা কীরকম? চাষ পদ্ধতি যেরকম জমি তৈরি করে, সবজির যেরকম জমি তৈরি করে সেরকম করবে। এবার যখন জমি তৈরির সময় যেরকম সার দেওয়া, আমি বলবো যে সারটা হচ্ছে কানিপতি মোটামুটি 14 কেজি ইউরিয়া, আর 40 থেকে 60 কেজি মতো সুপার ফসফেট, এবং 6 থেকে 7 কেজি মতো পটাশ, বা 5.5 থেকে 6 কেজি মতো পটাশ কানিপ্রতি জমি তৈরির সময় দিয়ে এটাকে করতে হবে। জমি কেঁচো সার যেরকম যত খুশি দিতে পারে জমি তৈরির 1 সপ্তাহ 10 দিন আগে। চুনটা দিলে ভালো, কারণ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে চুনটা খুবই অপরিহার্য পিএইচটাকে বাড়ানোর ক্ষেত্রে। চুন যত পরিমাণ দিতে পারে 1 সপ্তাহ 10-15 দিন আগে দেওয়ার পরে এবার জমি তৈরি হয়ে গেলে জমি তৈরির সময় লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি 25 থেকে 30 সেন্টিমিটার। আচ্ছা, এর বেশি দেওয়ার দরকার নেই, এবং গাছ থেকে আছে শুধু 10 সেন্টিমিটার, এরকম করে বীজটাকে লাগানোর দরকার আছে। এবার তারপরে আগাছা দমন করে 20-25 দিনের মাথায় একটু আগাছা দমন করে দিতে হয়, এবং সঙ্গে একটু জল সেচ যদি দিতে পারে। যদি বর্ষাকালে লাগায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি গরমকালে লাগায় তাহলে একটু জলসেচ, যদি বৃষ্টিটা কম হয় তখন 30 থেকে 35 দিনের মাথায় একটু জলসেচটা দেওয়া দরকার, কারণ ওই সময় ফুলটা আসে এবং ধীরে ধীরে তার যে সুঁটিটা তৈরি শুরু হয়, তো সেই জন্য ওই সময় একটু জলসেচ দিতে হবে। বাকি তার আর কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, এটার জন্যে কি কোনো ধরনের বেড়া বা ওই জাতীয় কিছু তৈরি করে দিতে হবে, যেটা যাতে এটার উপর সেটা মানে বইতে পারে, কিংবা এটা মাটিতেই থাকবে? মাটিতেই থাকবে, এটার কোনো আগাছা যদি দমন করতে গিয়ে ওই নিড়ানি বা কোদাল দিয়ে কুপিয়ে দিলে যদি করতে পারে সেটাই কোনো, আদারওয়াইজ এর কোনো সমস্যা নেই। এর জন্য বেশি কোনো খরচাও নেই।
যেমন মোটামুটি কানি প্রতি 8-10 হাজার টাকার মধ্যে আরামসে হয়ে যাবে, এবং যদি সেভাবে সঠিকভাবে সমস্ত কিছু করতে পারে মেশিন টেশিন দিয়ে, সেখানে আরও কমিয়ে যাবে 6-7 হাজার টাকার মধ্যে কানি প্রতি খরচার মধ্যে হয়ে যাবে, শুধু বীজের দাম, কিছু লেবারের দাম, আর বেশি জল বা সারের খুব একটা বেশি প্রয়োজন হয় না। তো এই তার খরচা। এর বাজারে চাহিদা কেমন রয়েছে? আচ্ছা, আমি বললাম যে আমাদের বাজারে এখন আমাদের ডাল জাতীয় ফসলের খুবই চাহিদা, মানে ডিমান্ড আছে। শুধুমাত্র আমাদের এমএসপি যেটা আছে, আমাদের মানে সরকার থেকে এমএসপিও আছে, সরকার থেকে সেটাও কেনার একটা প্রভিশন আছে, বিভিন্ন কৃষি দপ্তরের জায়গা থেকে বিভিন্ন জিনিস কেনার আছে। তাছাড়াও আমরা দেখবেন, আমরা যদি একটা জায়গায় আমাদের ত্রিপুরার ক্ষেত্রে সমস্যা, সেটা হচ্ছে ডাল মিল। এই ডাল মিল যদি ছোট ছোট ডাল মিলও হয়, 1 লাখ 1.5 লাখ টাকা ছোট ছোট ডাল মিল হয়, যদি কোনো এফপিও বা কোনো এসএইচজি যদি এটাকে কোনোভাবে এস্টাবলিশ করতে পারে, বা কৃষি দপ্তরের তরফ থেকে যদি কোথাও আছে, বিশেষ করে আমাদের কলেজেও ডাল মিল আছে, তো এই ডাল মিলগুলো না থাকার জন্য এটার একটু প্রসেসিংয়ের সমস্যা হয়। কিন্তু এর আবার আমাদের মাসকলাইয়ের অন্যান্য ভ্যালু এডেড প্রোডাক্টের জন্য খুব লাগে, যেমন বড়ি তৈরি বা বিভিন্ন ধরনের খাবার তৈরির জন্য লাগে। সেই জন্য ডাল মিল না থাকলেও তারা সেইভাবে বিভিন্ন লোকের কাছে তার মার্কেটে তার ডিমান্ড আছে, দোকানে লোকাল মার্কেটেও ডিমান্ড আছে। এটা তো অত্যন্ত সুস্বাদু একটা খাবার, এবং বিভিন্নভাবে এটাকে আমরা খেয়ে থাকি। বড়ি বানিয়ে বিভিন্ন কোম্পানি কিন্তু সেটাকে বিক্রি করে। হ্যাঁ, তো এবং লোকালও পাওয়া যায়, বেশ দামে কিনতে হয় আমাদের, এবং বেশ চাহিদাও কিন্তু চাহিদা আছে। তো সেই জন্য এগুলো যদি কেউ ভ্যালু এডেড নিজের বাড়িতে কেউ বড়ি তৈরি করেও বিক্রি করতে পারে, অনেকে বড়ি তৈরি করার জন্য এসএইচজি গ্রুপ আছে, তাদেরকে দিয়েও বিক্রি করতে পারে, এফপিওরাও কিনে নিতে পারে, লোকাল মার্কেটও কিনে নিতে পারে। তো সেই জন্য এদের বাজারজাত করার ক্ষেত্রে মাসকলাইয়েরও যেরকম ডিমান্ড আছে, যদি কোথাও কোনো ডাল মিল থাকে, সেক্ষেত্রে তারা যদি কোনোভাবে ডালটাকে তৈরি করে নিতে পারে, তাহলে বাজারেও বিক্রি করতে পারে, নিজের বাড়িতেও খেতে পারে, বিভিন্নভাবে তারা বিক্রি করতে পারে। অর্থাৎ এক কথায় মাসকলাই চাষ বেশ লাভজনক। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে সময় অন্যান্য ফসল হবে না, বিশেষ করে যে গরমকালে যখন আমরা বৃষ্টিপাত নেই বা অন্য কিছু নেই, খালি যে জমিগুলো আছে, সেই জমিতে আমরা কিন্তু এটাকে চাষ করতে পারি, হালকা মানে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে বা করে করতে পারি, যে যার জন্য তখন কিন্তু আমাদের সেই তুলনায় খরচাটাও অনেক কমে যেতে পারে। এই মাসকলাই গাছের নিশ্চয়ই কোনো রোগ রয়েছে, এর প্রধান রোগ এবং তার যে পোকা মাকড়, সেগুলো কি কি? আচ্ছা, এর যে প্রধান ত্রিপুরার ক্ষেত্রে যে প্রধান রোগটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এক ধরনের ভাইরাস রোগ। ভাইরাস রোগটা মানে পাতাটা হলুদ হয়ে যায়। এই ভাইরাস রোগটাকে বহন করে আবার এক ধরনের পোকা, হোয়াইট ফ্লাই বলে একটা পোকা আছে, সাদা মাছি বলে, ওই পোকাটা কিন্তু এই ভাইরাস রোগটাকে বহন করে। আমরা যদি ওই পোকাটাকে কন্ট্রোল করি, তাহলে ভাইরাসটা ঠিকঠাক আসবে না। ভাইরাস রোগের ক্ষেত্রে কয়েকটা প্রিকশনারি জিনিস আছে, কারণ ভাইরাস একবার লেগে গেলে তার কোনো ওষুধ নেই, সেই জন্য সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। সেই জন্য ভাইরাসটাকে আসার আগে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সেই জন্য বীজ যে সিলেকশনটা এমনভাবে ঠিক করতে হবে যেটা হচ্ছে ভাইরাস রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এরকম কোনো জাত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যখন বীজটাকে আমি লাগাতে যাব, শোধনটা প্রপারলি করতে হবে। আচ্ছা, তৃতীয়ত, যখন আমরা দেখছি যে ভাইরাসটা আসছে, সঙ্গে সঙ্গে এক হোয়াইট ফ্লাই কন্ট্রোলের জন্য একটা ইনসেকটিসাইড বা অ্যাসিডামিপ্রিড টাইপ এরকম কিছু একটা, অ্যাসিডামিপ্রিড বলে একটা ওষুধ পাওয়া যায়, সেরকম এরকম ক্যাটাগরির ওষুধগুলোকে একটু স্প্রে করতে হবে। তার সঙ্গে যখনই আমরা ভাইরাসটা দেখছি, সঙ্গে সঙ্গে গাছটাকে তুলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে, রাখা যাবে না। আচ্ছা, এইটাই হচ্ছে তার মেন কন্ট্রোলের উপায়। আদারওয়াইজ এটাকে কন্ট্রোল করা। ভাইরাসটা বুঝবেন কিভাবে? ভাইরাসটা যখন বুঝবেন, দেখবেন পাতাগুলো হলুদ হয়ে গেছে, একটা পাতা, একটা গাছ হঠাৎ করে হলুদ হয়ে গেছে। কিন্তু একটু এটাও বুঝতে হবে যে পাতা অনেক সময় ইউরিয়ার অভাবে, নাইট্রোজেনের অভাবেও হলুদ হয়, কিন্তু ওটা হলে সমস্ত গাছে হবে। কিন্তু যখন একটা জায়গায় কোনো ভাইরাস লাগছে, প্রথমে একটা গাছ, পরের দিন দেখবেন 2টো, তারপরের দিন দেখবেন 3টে, মানে একটু আস্তে আস্তে ছড়াচ্ছে, তখন বুঝবেন যে এটা ভাইরাস আছে। তার সঙ্গে একটা পোকা আছে, হোয়াইট ফ্লাই, সাদা মাছি বললো, তারও প্রাদুর্ভাব তখন থাকবে। তো অত্যন্ত পরিচিত সাদা মাছি। তো সেইটা বুঝলে কৃষক বন্ধুরা মানে এটা জানে যে ওইটা বুঝলেই বুঝবেন যে ভাইরাস রোগটা এসছে।
তখন গাছটাকে তো তুলে সঙ্গে সঙ্গে পরীক্ষা- সরিয়ে হ্যাঁ, ফেলতে ঠিক হবে। আছে। কিন্তু এর প্রতিরোধের জন্য ওষুধ তো প্রয়োগ করতে হবে নাকি? হ্যাঁ, ওষুধ বলতে এই যে প্রতিরোধ পদ্ধতি আমি যেটা বললাম এটা আছে, এবং ওষুধ একটাই বললাম, অ্যাসিডামিপ্রিড বলে একটা ওষুধ আছে, এবং এই ক্যাটাগরি আরও কয়েকটা ওষুধ আছে। এইগুলোকে একবার হোয়াইট ফ্লাইটাকে কন্ট্রোল করার জন্য আমাকে ওষুধটা স্প্রে করতে হবে। আর যদি বলেন সেটা হচ্ছে মানে ফল ছিদ্রকারী পোকা আছে, তার সঙ্গে অ্যাফিড একটু ভালো হয়, এইগুলোকে আমরা মোটামুটি কিছু ওষুধ দিয়ে আমরাকে কন্ট্রোলে, ফল ছিদ্রকারী যে পোকাটা আছে সেটাকে ওই ইভামেকটিন বেনজয়েড বলে এখন নতুন মলিকুল একটা আছে, সেটাকে দিয়ে আমরা স্প্রে করে কন্ট্রোল করতে পারি। ডাল জাতীয় ফসল হিসেবে মাষকলাই চাষ মাটির যে উর্বরতা বৃদ্ধি, সেই বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে? আমরা সবসময় বলি যে ফসল চক্রের মধ্যে একটা ডাল জাতীয় ফসল অবশ্যই লাগানো উচিত। ফসলটা তুলে নেওয়ার পরে পাতাগুলো মাটির সঙ্গে মিক্সড করে দিলে সেটা আমার জৈব সার হিসাবে হলো, এবং সেক্ষেত্রে আমাদের জমির উর্বরতাটা অনেকটা বাড়ে, এবং এটার ক্ষেত্রে এই ডাল জাতীয় ফসল রাখে নাইট্রোজেনের পরিমাণটাও অনেকটা বাড়ায়। তো যেটা পরবর্তী যে ফসলটা লাগাচ্ছি সেক্ষেত্রেও আমরা মোটামুটি যদি দেখা গেছে কানি প্রতি 5-6 কেজি যদি ইউরিয়াও কম দিই, পরবর্তী ফসলের যে অ্যাকচুয়াল ডোজ তাতে কোনো সমস্যা হবে না, যদি আমরা তার আগে কোনো ডাল জাতীয় ফসল বা মাষকলাই চাষ করি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ মাষকলাই চাষ লাভজনক এই প্রসঙ্গে রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরির সাক্ষাৎকার শুনছিলেন। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার। দাদার নামটা কিতা? আমি তো চণ্ডীপুরের বাসিন্দা, আমার নাম হয়েছে নিবারণ দেবনাথ। আচ্ছা, তো আপনারা তো বোধহয় এই গ্রামেই দীর্ঘ বছর ধরে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দাদুর আমলের থেকে আমরা এখানেই আছি। আচ্ছা, তো এমনি এই এলাকাটা কি এলাকা ধরে? চণ্ডীপুরের 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড ধরে। আচ্ছা, মানে এটা চণ্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে? হ্যাঁ হ্যাঁ, চণ্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে। তো দাদা তো বোধহয় মানে দীর্ঘ বছর ধরে বোধহয় খেত কৃষির লগে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, আমরা সংসারটা ক্ষেত কৃষির উপরেই চলে। আচ্ছা, তো এবার কিন্তু আউশ ক্ষেত আপনি লাগাইছেন? হ্যাঁ, আউশ ক্ষেত লাগাইছি। মানে কতটুকু জায়গার মধ্যে লাগাইছেন? তো মোটামুটি 1.5 খানি। 1.5 খানের মতো। হ্যাঁ হ্যাঁ। এবং এই যে আউশ ক্ষেতটা আপনার লাগাইছেন, এটা মানে কিতা মানে বীজ ধান লাগাইছেন? মানে এইটা হচ্ছে ইরি কয় আমরা রে, মানে এটার নাম আর কি ইরি ধান। এটা কিতা ব্লক থেকে পাইছেন নি? ওইটা ব্লক থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ব্লকের কোনো এক সময় দেওয়া হয়েছে? না, অক্ষণও দেওয়া হয়েছে। আমরা ব্লকের কিছু ফেলাইছি আর কিছু আমরা দেশিটা ফেলাইছি। দেশি ফালাই? হয়, এটি একটু আজ্ঞা নাইব। মানে দেশি বলতে কোনটা কোনছেন? ওইটা সাদা ইরি কয় এটা। সাদা ইরি? হ্যাঁ, হ্যাঁ। যেটা আগে যে আমরা ইরি আশ্রা ধান যে লাগাইতে ইটির মতোই? না না না, ওইটি আগেরটি তো একটু লম্বা হইতো, কিন্তু ওখানটি মানে সেই লম্বা হয় না, বাটটির মধ্যে থাকে। মানে ওই যে নেড়াটা? হ্যাঁ 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 হ্যাঁ। আগে তো বড় বড় নেড়া যে হইতো, হ্যাঁ হ্যাঁ, এটা নাই? আগে তো লম্বা লম্বা হইতো, ওখানে হচ্ছে লম্বাটি হয় না, হ্যাঁ। ওখান তো এটি বাটটির মধ্যে থাকে। তো এমনি তো আপনার ওই যে ব্লকের সঙ্গে তো যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আচ্ছা, কারণ দীর্ঘ বছর ধরে আপনারা করুন। হ্যাঁ। তো এমনি কিন্তু আপনাকে রেজিস্টার্ড কৃষক নেই আপনি? রেজিস্টার্ড বলতে রেজিস্টারই, যেহেতু আমরা বছরে বছরে একটা ঢুকে আমরা কৃষির, হ্যাঁ হ্যাঁ। বা এমনি তো ব্লকে দান ঔষধ এইটি আইলে তারা খবর দেয়, আমরা আচ্ছা, জ্ঞান। তো এমনি কিন্তু আপনারা দেননি বা বিক্রি করেননি আপনারা? কি দান? হ্যাঁ হ্যাঁ। দান সরকার যে আপনারা নিতে আছে যে? না, সরকারের কাছে বিক্রি করার মতো আমার ক্ষেত সিটি নাই। আমার যতদূর ক্ষেত আছে, আমার সংসার চলার মতো আছে। আচ্ছা আচ্ছা, মানে অনেকে তো বেশি হইলে পরে বিক্রি করে? অবশ্যই। বা প্রজেক্টের যদি আপনারা লাগান যদি, তো আপনার দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, দিতে হয়। হ্যাঁ। তো এই যে আপনারা কইছেন যে লাগাইছেন, ইরিদান লাগাইছেন আউশ ক্ষেতের, আউশ ক্ষেতের, তো এটা মোটামুটি কবে লাগাইছেন? এটা তো লাগাইছে গিয়া সারিয়া ওইটা বৈশাখ মাসের শেষ দিক দেয়। বৈশাখ মাসের শেষ দিকে, বৈশাখ ধরেন গেল, হ্যাঁ। জ্যৈষ্ঠ আষাঢ়ও গেছে গিয়া, হ্যাঁ, মোটামুটি মোটামুটি ভাদ্র মাসের মধ্যে দিক দিয়ে এটা খাটা পড়ে যাবে। খাটা পড়ে যাবে। মোটামুটি আপনার 3 মাসের মতো লাগে যায়? হ্যাঁ 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 হ্যাঁ, 90 দিন প্রায়। 90 দিন, প্রায় 90 দিনের মতো হ্যাঁ। লাগে যায়। এই প্রত্যেক বছরই আউশ করুন? আউশ প্রত্যেক বছর ঠিক করি না, ঠিক আছে। এইবার মনে 2-3 বছর পরে এইবার প্রথম করছি। আচ্ছা আচ্ছা, নাহলে আগে করতাম? হ্যাঁ, আগে প্রায় সময় আমরা আউশ, বড়ুয়া এবং সাইল, আমরা 3টা ফসল। 3টা ফসলই হইতো। হ্যাঁ, হ্যাঁ। এখন তো আর বড়ুয়া কেউ করে না। না না, হ্যাঁ, বা আউশও অনেকেই করতে চায় না কিন্তু। না করতে চায় না, তার কারণ হয়েছে কি, তা এখন শ্রমিকের অভাব।
বুঝলেন না, শ্রমিক সবসময় পাওয়া যায় না, আর শ্রমিক পাইতে গেলেও তার সাথে তাকে কাজ করতে হয়। তো এর শ্রমিকের অভাব দেখি এখন প্রায় মানুষই আউসটা বাদ দিলেই এখন সাইল প্রয়োজনই করে। তাহলে কিন্তু আপনার আউসটা কিন্তু ফাঁকে কিন্তু দানটা উঠে যায়, হ্যাঁ, এটা কি তখন ঠিক না? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, বা এটার লগে এটার যে খড়টর পাইলা এটাও আপনারা গরুরে খাওয়াইতে কর্নেরা এটি তো আসলে মানে গরুরে খাওয়ানি যায় এটা। নাইলে দেখুন সাইলে যদি আপনার তখন দেখা যায় কতটা সময় আপনার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা অনেক টাইম পরে গিয়ে গরুর খাওয়ানটা পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি আপনার কইছেন ভাদ্র মাসের প্রথম দিকে উঠে যাইব, ওই তো মানে ভাদ্র মাসের মাঝামাঝি উঠে যাইব। হ্যাঁ। তো এর মধ্যে তো আবার আপনারা সাইলেরও প্রস্তুতি হ্যাঁ নিয়েছেন। সাইল। তো এই যে সাইলদেনের যে আপনারা যে আলি যে ফালাইছেন, এটা কিটা ফালাইছেন? এটি তো ব্লকের থেকে দেওয়া হয়েছে, ওই কিটা জানি নামটা আমি ঠিক ভুলে গেছি। সোয়াবাগি না সোয়াবাগি? ওই যে ওই সোয়াবাগিটাই। সোয়াবাগি। হ্যাঁ, সোয়াবাগি দেওয়া। তো এই সোয়াবাগিটা আগে করছিলেন গতবার? করছি। তো অনেকে তো দেখা যায় মানে কিটা গুমতি এবং নরেন্দ্র এগুলা করে। তে সোয়াবাগি মানে ফলনটা খারাপ হয় না, আমরা দেখছি ভালোই হয়। এর জন্য আপনারা যে আগে যে করতে যে কিটা যে আরেকটা দান যে আছে আপনার, আমরা তো আগে বলতে দেশি একটা আসলো স্বর্ণমাসুরি সাদা। এইবার আমরা স্বর্ণমাসুরিটা আজকে 2 বছর থেকে করি না, ফলনটা একটু কম হয়। মানে আপনার ওই সোয়াবাগির থেকে বোধহয় কম হয়, কিন্তু এখন আমরা সাদা মাসুরিটা করতেছি। সাদা মাসুরিটা করার ফ্যাসিলিটি হইলো এইটা একটু মানে আমরা যে জমিটা একটু গিয়ে অনেক সময় জল টল থাকে না, কিন্তু সাদা মাসুরিটা মোটামুটি শুকনা বিজায় মানে ফলনটা ভালোই হয়। আপনারা মানে ক্ষেত্রের মধ্যে সেচের কোনো ব্যবস্থা আসেনি? সেচের ব্যবস্থা আমরা ক্ষেত্রের সাইডে দিয়ে ওই পাইপলাইন গেছে, পাইপলাইনও আছে, বড় নালাও আছে, ওইটা জল আপনার এই যে নালার সবসময় জলটা থাকে? হ্যাঁ, সবসময় কন্টিনিউ থাকে ওইটার মধ্যে। মানে এই নালাটাই বোধহয় এই দিকের অঞ্চলটারে করে রাখছে। তো এমনি কিন্তু সারটার কিতা প্রয়োগ করছেন? সারটার তো এমনি তো ডিওপি আর এই বর্তমানে আমরা দেওয়া হয়েছে জৈব সারের, ওইটা বস্তাগুলা দেওয়া হয়েছে। ওই মানে মেইনলি আমরা জৈব সারগুলো এখন ইউজ করতে আছি। তো আপনি কি তা নিশ্চয়ই এটা শ্রী পদ্ধতিতে করা? হ্যাঁ, একদম শ্রী পদ্ধতি। আগে তো আসলে 3 পিড়াতে দেখা যায় অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, বাসাই দিতে কষ্ট হয়। হ্যাঁ, এর জন্য আমরা শ্রী পদ্ধতিতে করি, যে বাসাই দিতে সুবিধা হয়। আরেকটা সুবিধা হয়েছে এই পদ্ধতিতে করলে তো আপনার খানি প্রতি 1 কেজি বেশি হয়ে যায়। এর মানে আপনার বীজটাও কম লাগে। সব দিকে সুবিধা এক কথা। ওই ধরনের আর কি আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ক্ষেত কৃষি যাতে আর মানুষে আগায় যেতে। অবশ্যই। কারণ আপনার এই ক্ষেত কৃষি করে আপনার একটা পরিবার চলে, আপনি বিক্রি করা, যাতে মানুষ যাতে আরো উৎসাহ পায়, ওইটার লাগে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আমরা করি আর এমনি কিন্তু আমরা এই যে অনুষ্ঠানটা আপনার শোনা হয়নি? শুনি বলতে সময় পাই না, আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি, কারণ বিভিন্ন ধরনের সমস্যা বলতে মানে ওই সময়টা দিতাম, মানে মাঝে মধ্যে শুনি, খুব ভালোই লাগে। তো এখানে আইয়া বিভিন্ন কৃষি বাবু আইয়া আলাপ আলোচনা কেমনে ক্ষেত করতা বা না করতা এটা তারা সলা পরামর্শ দেন। আচ্ছা, তো আরেকটা আমি মানে কথা কইয়া শেষ করবো, যে এই যে আপনারা আগেও করছেন বা এখনো আপনারা করেন, এর মধ্যে কোনো ফারাক দেখলেন? ফারাক তো আছে বলতে কি, আগে তো যেমন আসলে শুধু আসলো গোবর সার, আমরা তো আসলে এই যে মানে যেটা কি মানে ব্লকের সারগুলো কম ইউজ করতাম, তখন আমরা জমিগুলো আসলে প্রচুর উর্বর। আর এখন আমরা সারও দীর্ঘ বছর থেকে ইউজ করার পরে জমিটা এখন অনুর্বর হয়ে গেছে। তো এখন প্রায় সময় আমরা আর ওই মানে গোবর সার বিভিন্ন ধরনের মিশ্রিত আবার আইছে মধ্যে, তবে আসলো না, এখন আইছে পুরা সার, ওই পুরনো যাতে জৈব সার যাতে আপনারা ব্যবহার করুন, এটার উপরে নজর দেওয়া। এখন জৈব সারের মধ্যে বা এইবার ব্লকের থেকে প্রায় জৈব সারই দেওয়া হয়েছে, এবং আজকেও আমি ক্ষেতের মধ্যে 2 বস্তা জৈব সার নিয়ে আইছি। আমার ক্ষেতের ট্রাক্টরে হাল চলছে, এই তো জৈব সার দিয়ে আমি হাল বেম। আচ্ছা, দাদার লোকে দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নত হয়, যাতে শ্রীবৃদ্ধি ঘটে, আমরা এটা চাইমু। নমস্কার দাদা। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित, और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन
नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। इस प्रोग्राम के प्रायोजक सन खेतीबाड़ी ते किसान भलाई मंत्रालय, भारत सरकार। কৃষকের পরিশ্রমেই দেশের অন্নের ভান্ডার সমৃদ্ধ হয়। সেই কৃষকদের পাশে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি। এখন চাষের কাজ সহজ হয়েছে, ফলনও বেড়েছে। আপনিও আজই নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। किसान वाणी, 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 किसान वाणी।